আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইনের একটা বেসিক আলোচনা করছিলাম, তোমরা জানো। এখন মোটামুটি এই আইনের সেকশনগুলো নিয়ে আলোচনা করব। এই আইনের কোন সেকশনে কী বলছে আমাদের ডিভাইডেড করে পড়াশোনা করব। এই আইনের সেকশনের প্রথম ধারাতে আছে তোমার ওই একটা অ্যাক্ট কত সালে মানে এটা কার্যকর হয়েছে এই সম্পর্কে আলোচনা করা হয়েছে। এটা কতটুকু টেরিটরি নিয়ে বা কতটুকু অঞ্চল নিয়ে কার্যকর হবে, এটা সমগ্র বাংলাদেশ বিষয় নিয়ে কার্যকর হবে। আর এটা কত তারিখে 1 মে থেকে 1877 সাল থেকে কার্যকর, এই একটা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল। বেসিক আলোচনার মধ্যে ছিল এটা। তারপরে ছিল 2 ধারা বাতিল, এটা 12 নং আইন দ্বারা বাতিল করা হয়েছে, যদি এই প্রশ্নের কোনো প্রাসঙ্গিকতা নাই। 3 নাম্বার আছে ব্যাখ্যা। প্রত্যেকটা আইনের তোমার কি থাকে, প্রত্যেকটা আইনের একটা সংজ্ঞা দেওয়া থাকে বা প্রত্যেকটা আইনেতেই। এই আইনে 3 ধারাতে আছে, কত আইনে 2 ধারাতে থাকে, কত আইনে 1 থেকে একবারে কত 53 পর্যন্ত আছে। যেমন আমরা পেনাল কোডের 1 থেকে 53 পর্যন্ত তোমার সংজ্ঞায় দেওয়া আছে। আর কত ধারাতে আছে, 2 ধারাতে দেওয়া থাকে, কত ধারাতে 3 ধারাতে আইনে। যাক, এই আইনে 3 ধারাতে তোমার সংজ্ঞা দেওয়া আছে। এই সংজ্ঞাতে কি আছে যে ব্যাখ্যা, ইন্টারপ্রিটেশনটা কি, এটা আমরা একটু দেখে নেব। তারপর বাধ্যবাধকতা মানে যে ইন্টারপ্রিটেশন, অব্লিগেশন, এই বিষয়ে আলোচনা করা আছে। তারপর টাস্টটি কি এটা আমরা সবাই জানি, টাস্টটি কি। আচ্ছা, এই আইনের সবচেয়ে বেসিক বিষয় কালকে আলোচনা করছিলাম আমরা যে 8 প্রকারের প্রতিকার দেওয়া যায় এই সুনির্দিষ্ট প্রতিকার আইনে। 8 প্রকারের, এই 8 প্রকারের প্রতিকার দেওয়া যায় 5টা ভাবে, মানে 5 ধারাতে 5টা ভাবে এই 8 প্রকারের প্রতিকার দেওয়া যায়। 5টা ভাবে কি মানে, তাহলে আমরা কি জানলাম, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 5 ধারাতে সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া যায়, এই বিষয় নিয়ে আলোচনা করা আছে। কয়ভাবে দেওয়া যায়? 5 ভাবে দেওয়া যায়। 1 নম্বরে কি, কোনো সম্পত্তির দখল গ্রহণ এবং তার দাবিদারকে অর্পণের মাধ্যমে। মানে মেন কথা হলো, কোনো সম্পত্তি নিয়ে তুমি বেদখল হয়েছ অথবা তোমার সম্পত্তি দখলে নাই, এটা কি করবা, এটা আদালতে প্রথমে কি করবে, সম্পত্তির দখল গ্রহণ করবে, তারপরে দাবিদারকে অর্পণ করবে। এই সম্পর্কে আলোচনা করেছে মোটামুটি আমরা জানি 8 ধারা, 9 ধারা, 10 ধারা, 11 ধারা। এটা সম্পত্তি আদালতে গ্রহণ করবে, মানে প্রথমে আদালতে বা সরকারি মালিকানা নেবে, তারপরে প্রকৃত মালিকানাকে হস্তান্তর করবে, এই বিষয়ে আলোচনা করা হয়েছে। তারপরে 2 নাম্বার আছে খ নাম্বার, যা করার প্রেক্ষিতে বাধ্যবাধকতা আছে সেই পক্ষে তোমার আদেশ দানের মাধ্যমে। যেমন ধরো তোমার পড়াশোনা করা এখন বাধ্যবাধকতা আছে, তুমি পড়াশোনা করতেছো না, তোমার বাবা মা মামলা করলো যে আমার ছেলে পড়াশোনা ঠিকঠাক মতো করতেছে না, তখন আদালতে কী করবে যে এই তোমার তো এটা দায়িত্ব, তুমি পড়াশোনা করবা, এই জাস্ট এরকম একটা বিষয় নিয়ে। আবার যা করার না করার বিষয়ে বাধ্যবাধকতা আছে, যেমন তুমি মদ, গাঁজা, ফেন্সিডিল এগুলা খাবা না, এই বিষয়গুলা তোমার আদালত কী করবে, তোমার নিষেধ করবে, এটা গ ধারাতে আছে। আবার মানে 4 নাম্বার, ক্ষতিপূরণের রায় ব্যতীত অন্য পক্ষকে এমন প্রতিকার বা অধিকার নির্পূরণ করা বা ঘোষণার মাধ্যমে। এক কথায় শেষ, এটা কি বলবা, তো এটা ঘোষণার মাধ্যমে। এর ওই যে আমাদের 42 ধারাতে আছে, তারপরে বিভিন্ন ডিগ্রি দিয়ে ওই যে 41 থেকে 31 থেকে 43 ধারা পর্যন্ত এটা আলোচনা করা আছে। তারপরে রিসিভার নিয়োগ, এটা 44 ধারাতে আছে রিসিভার নিয়োগ। এই যে 5টা বিষয়, তাহলে আমরা কি জানলাম, 5টা বিষয়ে 5 ধারাতে 5ভাবে প্রতিকার দেওয়া যায়। 1 নাম্বার, কোনো সম্পত্তির দখল গ্রহণ তার দাবিদার অর্পণের মাধ্যমে। 2 নম্বরে যা করার প্রেক্ষিতে বাধ্যবাধকতা রয়েছে সেই পক্ষে তোমার আদেশের মাধ্যমে। 3 নম্বরে যা না করার ব্যাপারে বাধ্যবাধকতা আছে সেই পক্ষে তোমার আদেশের মাধ্যমে। 4 নাম্বার হলো ঘোষণার মাধ্যমে। 5 নাম্বার হলো রিসিভার নিয়োগ। আশা করি বুঝতে পারছি। তারপরে এই যে 5 প্রকারের যে ডিগ্রি, মানে 5 প্রকারের যে ডিগ্রিগুলো দিবে আদালতে দিবে, এটা আসলে আদালতের কীরকম ক্ষমতা, এটা যদি আলোচনা করতে আসি তাহলে এটা হলো তোমার আদালতের ইচ্ছাধীন ক্ষমতা। এটা কত ধারাতে আছে, এটা 22 ধারাতে আলোচনা করা আছে। সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিগ্রি প্রদানের ক্ষেত্রে হলো এটা হলো আদালতের বিবেচনামূলক ক্ষমতা। আদালতে এখানে 3টা বিষয় লক্ষ্য করবে। 1 নম্বর হলো যে দেখবা যে অন্যায় সুবিধা যদি পায় থাকে, এটা কী বলে, আনফেয়ার অ্যাডভান্টেজ। বিষয়টা হলো আনফেয়ার অ্যাডভান্টেজ কি, আনফেয়ার বা অন্যায় সুবিধা। অন্যায় সুবিধাটা হলো ধরো এমন একটা পরিস্থিতিতে একটা চুক্তি করা হয়েছে, যে চুক্তিটা মনে করো বাদীর থেকে বিবাদীর উপরে একটা অন্যায় সুবিধা আরোপ করা হয়,
মানে সুবিধাটা এরকম যে মানে যদি আদালত দিয়ে দেয় সকল কাগজপত্র সব কিছু ঠিকঠাক আছে, তুমি এটা হকদার সব কিছু মিলায়, কিন্তু তারপরেও দেখতেছে যদি এই মুহূর্তে একটা ডিগ্রি প্রদান করা হয় যেটা বিবাদীর উপর একটা অন্যায় সুবিধা এবং কি বাদী একটা অন্যায় সুবিধা হবে, বিবাদীর উপর এটা জুলুম করা হবে আর কি। এই ক্ষেত্রে আদালত কী করবে, তার ডিসক্রিশনারি পাওয়ার অর্থাৎ 22 ধারার একটা ডিসক্রিশনারি মানে ইচ্ছাধীন ক্ষমতা বলে আদালতে কী করবে, এই ডিগ্রিটা দিবে না। 2 নম্বর হলো কঠোরতা বা হার্ডশিপ। তারা এমন একটা কাজ যেখানে মনে করে যে বিবাদী কঠোরতায় বা হার্ডশিপের মধ্যে ফেলে, এই ক্ষেত্রে কী করবে আদালতে তার বিবেচনার ক্ষমতা বলে এইখানে ডিগ্রি দিবে না। 3 নাম্বার বিষয়টা খেয়াল করলে যে এখানে বাদী মোকদ্দমা করছে আর কি, বাদীর প্রচণ্ড লেভেলের ক্ষতি হইতেছে, এই ক্ষেত্রে আদালত কী করবে, অতুলনীয় বা অপরিসীম ক্ষতি হইতেছে, এই ক্ষেত্রে আদালত তোমার ডিগ্রিটা প্রদান করবে। এই হলো 22 ধারা বিষয়বস্তু। তাহলে আমরা মোটামুটি বুঝলাম 22 ধারাতে কী আসছিল, যে বিবেচনাত্মক ক্ষমতাটা কী বা ডিসক্রিশনের পাওয়ার আদালতের, এই বিষয়টা আমরা আলোচনা করলাম। আশা করি বুঝতে পারছো। এখন আমরা আলোচনা করব সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ধারা। সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার। এই সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার আমাদের কি মানে এটা 8 ধারাতে বলা আছে। এটা তোমার ওই যে কী বলে সিপিসি মানে দেওয়ানি কার্যবিধি অনুসারে তোমার এটা মোকদ্দমা করে কি করতে হবে, কিন্তু দখল পুনরুদ্ধারে মামলা করতে গেলে তোমার শর্ত আছে, টাইটেল আছে, মানে যেটাকে বলে মালিকানা আছে, প্লাস তোমার দখল নাই অথবা দখল হারাই ফেলছো, কেউ কোনো তোমার কী করে বেদখল করছে। এই ক্ষেত্রে তোমাকে কী করতে হবে, এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের অনুযায়ী তোমার অ্যাডভোলেরম কোর্ট ফি দিয়ে তুমি মোকদ্দমা করবে 8 ধারাতে। এখানে কোর্ট ফি কত, ওই যে অ্যাডভোলেরম কোর্ট ফি আমরা পড়ছি। আর 2 নম্বর হলো 12 বছরে তুমি দখল যেদিন থেকে বেদখল হয়েছে এর মধ্যে 12 বছরের মধ্যে মোকদ্দমা করতে হবে। এটা কই বলা আছে, তামাদি আইনের ওই যে তোমার অনুচ্ছেদ 142 নম্বর অনুচ্ছেদে বলা আছে, 142 নম্বর অনুচ্ছেদ 12 বছরের মধ্যে করতে হবে, এই বিষয়টা বলা আছে। তাহলে এখানে তোমাকে কি করতে হবে, এই 8 ধারা মোকদ্দমা করতে গেলে তোমার কিন্তু মাস্ট বি শর্ত লাগবে, মানে মালিকানা লাগবে, তারপরে তোমাকে বেদখল হয়েছে এই একটা বিষয় লাগবে, ঠিক আছে। 2টা বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে। আবার এখন তাহলে আলোচনা করি আমরা 9 ধারা। ওই 9 ধারাতে মনে করো যে কি অস্থাবর সম্পত্তি মানে স্থাবর সম্পত্তির কথাই বলা আছে। 8 ধারা 9 ধারা কিন্তু স্থাবর সম্পত্তি নিয়ে ডিল করে, আর 10 আর 11 হলো অস্থাবর সম্পত্তি নিয়ে ডিল করে। তাহলে অস্থাবর সম্পত্তি তোমার মনে করা যায় কী বলে 9 ধারাতে কথা বলা আছে, এটা তোমার বলা আছে ধরো তুমি একটা সম্পত্তি দখলে আছো, অনেক দিন যাবৎ, কিন্তু কোনো একজন ব্যক্তি এসে বললো এটা আমার সম্পত্তি দাবি করে বসলো এবং কি তোমারে জোর করে বেদখল করে দিল। এই ক্ষেত্রে তুমি মোকদ্দমা করতে পারবা কয় ধারাতে, কারণ তোমার কিন্তু শর্ত নাই বা টাইটেল বা মালিকানা নাই, এই ক্ষেত্রে তুমি মোকদ্দমা করতে পারবা 9 ধারাতে। 9 ধারাতে কত দিনের মধ্যে মোকদ্দমা করতে হবে, তোমাকে 6 মাসের মধ্যে মোকদ্দমা করতে হবে। অনুচ্ছেদ কত, ওই যে তামাদি আইনের অনুচ্ছেদ 3 অনুচ্ছেদে তুমি মোকদ্দমা করবা, বুঝতে পারছো। এখানে তুমি কিন্তু কিছু রেস্ট্রিকশন আছে, তোমাকে 6 মাসের মধ্যে মোকদ্দমা করতে হবে, প্লাস তোমার 6 মাসের মধ্যে তামাদি অনুচ্ছেদ 3, এটা কিন্তু সরকারের বিপক্ষে তুমি মোকদ্দমা করতে পারবে না। কারণ হলো যে সরকার নর্মালিভাবে, আমাদের কথা হলো সরকার কখনো বেআইনিভাবে কোনো কিছু হস্তক্ষেপ করতে পারে না। তাহলে সরকার যদি তোমাকে বেদখল করে দেয় তাহলে নিশ্চয়ই এটা সরকারি কোনো মাধ্যমে তো তোমাকে বেদখল করতে হয়েছে, তুমি শর্ত থাকলে তুমি ওই যে 8 ধারা বা 42 ধারা মোকদ্দমা করবা, তাহলে এটা সরকারের বিরুদ্ধে মোকদ্দমা করা যায় না। এখানে আরেকটা বিষয় হলো তোমার এখানে কি আপিল প্লাস রিভিউ করা যায় না। তোমার এই ক্ষেত্রে একটা মামলা রায় দিল, ডিগ্রি দিল যে তুমি এই মামলাটা করছো, তো এটা একটা ডিগ্রি দিয়ে দিচ্ছে, কিন্তু এটা তুমি কী করছো, তোমার বিপক্ষে গেছে ডিগ্রিটা, তুমি কী করবা, এটা আপিল করতে চাবা, এটা আপিল করতে পারবে না। তুমি 8 ধারাতে কিন্তু আপিল করতে পারবে, কিন্তু 9 ধারাতে তুমি আপিল করতে পারবে না বা রিভিউও করতে পারবে না। এই আপিল রিভিউ যদি না বোঝো আমাকে প্রশ্ন করো, আমি তোমাকে আপিল কি, রিভিউ কি, রিভিশন কি এটা বোঝাবো। তবে তুমি এই ধারাতে 8 ধারার মোকদ্দমায় তুমি যদি ডিগ্রি না পাও, তুমি যদি ক্ষুব্ধ হও, তাহলে তুমি এটা রিভিশন করতে পারবে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এখন মোটামুটি আমরা আলোচনা করবো 10 ধারা সুনির্দিষ্ট অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধার। ওই যে আমরা বলছিলাম ওই যে 8 ধারাতে সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার করতে হবে কি, ওই যে সিপিসির আন্ডারে যেভাবে নিয়মগুলো বলা আছে এটাও সেম। আর এটা তোমাকে 2টা ব্যাখ্যা আছে, এটা একজন ট্রাস্টি মামলা করতে পারে, তুমি যারা ট্রাস্টি নিয়োগ করছো সে মামলা করতে পারে, অথবা অস্থায়ী বা বিশেষ অধিকারী ব্যক্তি আছে যারা তোমার উত্তরাধিকারও যে হবে বা উত্তরাধিকার বা তুমি কারো কী বলে তোমার টাইটেল বা তোমার ক্ষমতা অর্পণ করছো, সে তো
এই মোকদ্দমা করতে পারবে। এই বিভিন্ন ব্যক্তিগণ মানে এক কথায় যার শর্ত আছে এই ব্যক্তি প্লাস তুমি যাকে ট্রাস্টি নিয়োগ করছো তারাই এই মোকদ্দমাটা করতে পারবে। এটা হলো 10 ধারার বিষয়বস্তু। 11 ধারার যে তাৎক্ষণিক দখলের অধিকারী নিকট দখল অর্পণের ব্যাপারে মূল মালিক ব্যতীত দখলকারী দায় দায়িত্বটা আসলে কি? এই ধরো তুমি একটা মানে তুমি একটা মোবাইল একটা দোকানে দিছ কি বলে ঠিক করতে দিছ, সার্ভিসিং করতে দিছ। সার্ভিসিং করতে দিলে ওই কিন্তু এখন একটা মানে কিছু সময়ের জন্য সে দখলের অধিকারী হয়েছে, মালিকানা হয়েছে, সে দখলদারি মালিকানা। এখন দখলদারি মালিকানার ওইখানে ধরো বাবু বিষয়টা মোবাইল সার্ভিসিং করতে দিছে, জাহিদ এসে নিয়ে গেছে গা। এখন জাহিদ এসে নিয়ে গেলে গা, এখন বাবু যায় দোকানদারে ধরছে যে আমার মোবাইল কয় জাহিদ তো নিয়ে গেছে, কথা আমি তো তোমার মোবাইল দিছি। এখন ওই যে মোবাইল সার্ভিসিং যে দোকানদার আছে সে কিন্তু তাৎক্ষণিক দখলের অধিকারী ব্যক্তি। সে আবার সে তারপরে কি তার সম্পত্তিটা পুনরুদ্ধার করতে চাইলে কিন্তু জাহিদের বিরুদ্ধে মোকদ্দমা করতে হবে এই তাৎক্ষণিক দখলের অধিকারী ব্যক্তি দিয়ে। আবার এটা কিন্তু মূল মালিক অর্থাৎ বাবুর বিরুদ্ধে ওই দোকানদার কিন্তু মোকদ্দমা করতে পারবে না, কারণ এইখানে স্পষ্ট কথা বলা আছে যে মূল মালিকের বিরুদ্ধে এটা মোকদ্দমা করা যায় না। আজকে মোটামুটি এই দখল পুনরুদ্ধারের বিষয় নিয়ে এই পর্যন্ত আলোচনা করা হলো। আগামী ক্লাসে মোটামুটি 12 থেকে 31 দ্বারা 12 থেকে সম্ভবত 29 দ্বারা পর্যন্ত আলোচনা করব। ওইখানে তোমার চুক্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে। আজকের ক্লাস এখানে শেষ। ধন্যবাদ, ভালো থাকবে, বাই বাই।